সবাইকে আবারও স্বাগত জানাই আমার ক্লাসে। আজকের আমার ক্লাস আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাংলা ভাষা। বিস্তারিত আমরা আলোচনা করতে চাই, তথাপি বলে রাখি আমাদের যতটুকু প্রয়োজন আমার ক্লাস 11-12 জন্য সেইটুকুই আমরা আলোচনা করব এবং যতটুকু পারি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা বাংলা ভাষা সম্পর্কে যখন আলোচনা করব, সে আলোচনার শুরুতেই বলা দরকার আমাদের বাংলা ভাষা যে ভাষাবংশের সন্তান, তার উদ্ভব হয়েছিল আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে। আর সে উদ্ভব ভারতবর্ষে হয়নি, হয়েছিল সম্ভবত মধ্য এশিয়ার দক্ষিণ উরাল পর্বতের উপত্যকায়। যাই হোক, ওই সুদূর প্রান্তে সেই সুদূর অতীতে যে ভাষার উদ্ভব হয় তার নাম প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা। এখন সেই ভাষার সন্তান সন্ততি বলতে ভাষার যে সংলগ্ন অন্য ভাষাগুলি, ভাষার থেকে উদ্ভব অন্য ভাষাগুলি, সেগুলি পূর্ব ভারতের আসাম থেকে পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তরে সোভিয়েত রাশিয়া থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া মহাদেশ পর্যন্ত বিস্তার লাভ করেছে। তাহলে বোঝাই যাচ্ছে এই বাংলা ভাষাটার বিস্তৃতি কিন্তু বিশাল। বাংলা ভাষা বলতে ইন্দো ইউরোপীয় যে ভাষা, প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা, সেই ভাষার বিস্তার বিশাল আকার ধারণ করেছে। আধুনিক ইংরাজি, ফরাসি, স্প্যানিশ, ইতালীয়, পর্তুগিজ, রুশ, চেক, জার্মান, প্রাচীন লাতিন, প্রাচীন ও আধুনিক গ্রিক সবই এ ভাষার বংশধর। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা, তার থেকে কোন কোন ভাষার উদ্ভব হয়েছে। মানে আমরা যদি সহজ করে বলি, সেই প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষার বিস্তৃতি অনেকটাই লাভ করেছে। বাংলা ভাষার দূর সম্পর্কের আত্মীয় হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষাটা। আমাদের ভাষার কাছের আত্মীয় হলো মারাঠি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি ইত্যাদি উত্তর ভারতের ভাষা। উড়িয়া আর অসমিয়া হলো বাংলা ভাষার বোনের মতো। সেই প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন, ভাষা লইয়া দেশ, যে দেশের ভাষা বাঙ্গালা তাহাই বাংলাদেশ। যেমন দেখা যায় পূর্ব ভারতের যে নদী গঙ্গা নামে পরিচিত, তা এক জায়গায় পদ্মা নামে পরিচিত হয়েছে। আবার আরেক জায়গায় সেই নদীর নাম হয়েছে মেঘনা। তার শাখা নদীর নাম হয়েছে ভগীরথী বা ভাগীরথী বা করতোয়া। এভাবে ভাষার নাম ও পরিচয় বদলে যায় শাখা প্রশাখার বিস্তার করে। মানে যত শাখা প্রশাখা বিস্তার হবে সেইভাবে সে ভাষার নামটা বদলে যায়। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এই যে ভাষার যে বিবর্তন, সেই ভাষার বিবর্তনের আমরা বৃত্তান্ত আরেকটু যদি আলোচনা করি, তাহলে
আমরা বলতে পারি আধুনিক ভারতীয় আর্য ভাষার মধ্যে অন্যতম হলো বাংলা ভাষা। বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসও খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যেই মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষার জন্ম হয়। এবার তোমরা বলতে পারো যে এই ভাষার বৃত্তান্ত নিয়ে আমরা কি করব, জেনে কি করব? এটা খুবই দরকার যে আমরা বাঙালি, এবং তো তার উপরে আছে কি যে আমাদের পাঠ্য যে বাংলা 11 অথবা 12-এর, অথবা আমরা কলেজ স্তরে যখন বাংলা নিয়ে পড়াশোনা করি, এই বিষয়টা জানা অত্যাবশ্যকীয়। কি বলছিলাম? যে মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যেই। ইন্দো ইউরোপীয় ভাষী জনগোষ্ঠী নিজের মূল বাসভূমি থেকে কালক্রমে বিভিন্ন দলে পূর্বে পশ্চিমে ছড়িয়ে পড়তে থাকে, এবং প্রতিটি যাযাবর দলের ভাষাও পরিবর্তিত হতে থাকে। খ্রিস্টপূর্ব 2000 অব্দ নাগাদ উত্তর মেসোপটেমিয়ায় এদের যে দলটি এসে পৌঁছয়, তাদের ভাষার নাম পণ্ডিতেরা দিয়েছেন ইন্দো ইরানীয়, বা আমরা সেই নামটির সঙ্গে পরিচিত আছি, যে নামটি হচ্ছে আর্য ভাষা। সেই ভাষাটারই অন্য একটা নাম ইন্দো ইরানীয় ভাষা। মূলটা হচ্ছে কি, ইন্দো ইউরোপীয় ভাষাটি এইভাবে পূর্বে পশ্চিমে কেল্টিক, টিউনিক বা জার্মানিক, লাতিন বা ইতালিক, বাল্তো স্লাভিক, প্রাচীন গ্রিক, প্রাচীন আলবানিয়ন, প্রাচীন আর্মেনীয়, তোখারীয় এবং ইন্দো ইরানীয়, এই 9টি ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। একেবারে পূর্ব দক্ষিণগামী দলটির ভাষা ছিল ইন্দো ইরানীয়। পরে পারস্য অঞ্চলে এই দলের একটি অংশ স্থায়ী বসতি স্থাপন করে, কিন্তু এর অন্য একটি বড় অংশ আফগানিস্তানের স্থলপথে ভারতে প্রবেশ করে। এই ভাষাগোষ্ঠীর ভাষার যে পরিবর্তিত রূপ সৃষ্টি হয়, তার নাম দেওয়া হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এর যে সবচেয়ে ঊর্ধ্বতম কালসীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ। এই যে ভারতবর্ষে এসে আর্য ভাষা ভারতীয় রূপে গ্রহণ করে ভারতীয় আর্য ভাষা হয়ে উঠল, সময়ের দিক থেকে তার 3টি স্তর নির্দেশ করা হয়ে থাকে। কি সেগুলো? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটার সময়সীমা হচ্ছে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ অবধি। মধ্য ভারতীয় আর্য ভাষা, তার সময়সীমাটা হচ্ছে 600 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং নব্য ভারতীয় আর্য ভাষা, সেটার সময়সীমা হচ্ছে 1000 খ্রিস্টাব্দ থেকে চলছে এখন নব্য ভারতীয় আর্য ভাষাটা। আমাদের বাংলা ও ভারতবর্ষে অন্যান্য আত্মীয় ভাষাগুলি নব্য ভারতীয় আর্য ভাষাগুলির সদস্য। এই প্রাচীন ভারতীয় আর্য বলতে সাধারণভাবে প্রথমে বোঝানো হতো 3 শ্রেণীর ভাষা। প্রথমত বেদের কবিতার কাব্য ভাষা, যার নাম ছান্দস। দ্বিতীয়ত
তিনটি আঞ্চলিক কথিত ভাষা, একটা হচ্ছে উদিচ্চা, অন্যটা মধ্যদেশী এবং শেষতম হচ্ছে প্রাচ্যা। 3 নম্বরে হচ্ছে বেদের ব্রাহ্মণ অংশে গদ্য আলোচনার একটা ভাষা ছিল। খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতাব্দীতে মহাপণ্ডিত পাণিনি ব্রাহ্মণের ভাষা ও উদিচ্চা এর ভিত্তিতে খ্রিস্টপূর্ব 8ম থেকে 7ম শতকে উচ্চবর্গের ব্যবহারে গড়ে ওঠা আরেকটি বিপুল সমৃদ্ধিযুক্ত সাহিত্য ভাষার চিরস্থায়ী রূপ নির্দেশ করলেন। তার নাম আমরা সবাই জানি এবং এই বিষয়টা আমরা অনেকেই পড়েছি। তার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। কথিত ভাষাগুলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ পরিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষারূপ গ্রহণ করেছে। এই স্তরের বিস্তৃতি খ্রিস্টীয় 1000 অব্দ পর্যন্ত। মধ্য ভারতীয় আর্যের 3টি প্রধান পর্যায় কল্পনা করা হয়েছে। সেগুলোর মধ্যে প্রথম পর্যায়ে আমরা পাই 600 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত যে স্তরটা আমরা পাই, অশোকের অনুশাসনের বিভিন্ন আঞ্চলিক প্রাকৃত ও বৃদ্ধ ধর্মসাহিত্যের ভাষা পালি। দ্বিতীয় পর্যায়ে মানে হচ্ছে 1000 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় আমরা পাই মহারাষ্ট্রী, সৌরসেনী, মাগধী, পৌষাচী ইত্যাদি আঞ্চলিক প্রাকৃতের উল্লেখ ও ব্যবহার। তৃতীয় পর্যায়ে এই প্রাকৃত পরিবর্তনের ফলে অপভ্রংশ রূপ গ্রহণ করে। এই অপভ্রংশগুলি পরিবর্তিত হয়ে যে বিভিন্ন ভাষার রূপ পায় সেগুলির সামগ্রিক নাম নব্য ভারতীয় আর্য ভাষা। অপভ্রংশ ও নব্য ভারতীয় আর্যের মধ্যে একটি স্তরে ছিল অবহট্ট ভাষা। এই নব্য ভারতীয় আর্যের পূর্বাঞ্চলের এক প্রধান সদস্য বাংলা ভাষা, উড়িয়া, ভোজপুরি, মাগধী প্রভৃতির সঙ্গে 1000 খ্রিস্টাব্দ নাগাদ মাগধী অপভ্রংশের সন্তান হিসেবে নিজস্ব চরিত্র অর্জন করে। কিন্তু 10ম শতাব্দী থেকে এই 20 শতাব্দী পর্যন্ত 1000 বছরের বাংলা ভাষাও এক জায়গায় থেমে থাকেনি। দেখো, বাংলা ভাষার জন্ম প্রায় 1000 বছর হয়ে গেছে। সেই সূত্রে আমার একটা কবিতা মনে পড়লো, তোমরা হয়তো সবাই শুনে থাকবে কবিতাটা। এই বিষয়টা নিয়েই কবি লিখেছিলেন, কবি জীবনানন্দ দাশের লেখা লাইনটা, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই লাইনটা কিন্তু বাংলা ভাষা সম্পর্কেই লেখা। তো কি বলছিলাম, যে অপভ্রংশগুলি পরিবর্তিত হয়ে যে বিভিন্ন ভাষার রূপ পায় সেগুলি সামগ্রিক নাম ভারতীয় আর্য ভাষা, মানে নব্য ভারতীয় আর্য ভাষা। অপভ্রংশ ও নব্য ভারতীয় আর্যের মধ্যে একটি স্তরে ছিল অবহট্ট ভাষা। নব্য ভারতীয় আর্যের পূর্বাঞ্চলের এক প্রধান সদস্য বাংলা ভাষা, উড়িয়া, ভোজপুরি, মাগধী প্রভৃতির সঙ্গে 1000 খ্রিস্টাব্দ নাগাদ মাগধী অপভ্রংশের সন্তান হিসেবে নিজস্ব চরিত্র অর্জন করে। কিন্তু 10ম শতাব্দী থেকে এই 20 শতাব্দী পর্যন্ত
এখন অবশ্য একবিংশ শতাব্দীর আমরা মাঝামাঝি সময়ে চলে এসেছি। এই 1000 বছরের বাংলা ভাষাও এক জায়গায় থেমে থাকেনি, অনেক পরিবর্তন হয়েছে, অনেকটাই পাল্টেছে বাংলা ভাষা। তার অন্তরঙ্গ বহিরঙ্গ দুরকম পরিবর্তনই কিন্তু ঘটেছে। এই পরিবর্তনগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে আদি বাংলা ভাষা, যখন জন্ম হয়েছিল তার সময় সীমাটা হচ্ছে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই ভাষার নিদর্শন আছে চর্যাপদ। তারপরে হচ্ছে মধ্য বাংলা, তার সময়সীমা হচ্ছে 1300 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু এই মধ্য বাংলাটাকে আবার দুভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলি কি? প্রথমত হচ্ছে আদি মধ্য বাংলা 1300 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন রচিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন। দ্বিতীয়ত অন্তমধ্য বাংলা, মানে মধ্য বাংলার শেষ পর্যায়, সেটা হচ্ছে 1500 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই ভাষার নিদর্শন হচ্ছে রামায়ণ, মহাভারত, ভাগবতের অনুবাদ, পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, মঙ্গল কাব্য, মুসলমান কবিদের রচিত প্রণয় গাথা, শাক্ত পদাবলী, মৈমনসিংহ গীতিকা, বাউল গান ইত্যাদি। শেষতম হচ্ছে আধুনিক বাংলা, তার সময়সীমাটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই ভাষাটা হচ্ছে গত শতাব্দী থেকে বাংলা লিখিত ও কথিত ভাষার ঐশ্বর্যময় রূপ। এই গেল মোটামুটিভাবে আমাদের বাংলা ভাষার যে বলতে পারো যে এটাকে আমরা বলতে পারি যুগ বিভাজন, ঠিক আছে। তারপর দেখো বাংলা ভাষার উদ্ভব যখন হয়, লিখিত সাহিত্যের উদ্ভব তারপরে, ভাষার উদ্ভবের পরে কিন্তু লিখিত সাহিত্যের উদ্ভব হয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভাষা বদলায় তা হলো মুখের ভাষা। লিখিত ভাষা একটু রক্ষণশীল হয়ে থাকে, ফলে মুখের ভাষা পরিবর্তিত হওয়ার পরেও প্রাচীন ভাষায় সাহিত্য রচিত হতে থাকে। সবার আগে প্রধানত থাকে মৌখিক সাহিত্য, যেটাকে ওরাল লিটারেচারও বলা হয়ে থাকে, মুখে মুখে প্রচলিত যে সাহিত্য। তবে আমাদের বাংলা ভাষার উদ্ভব যুগে আমরা একটি বহুমূল্য সাহিত্য রচনার নিদর্শন পেয়েছি, তার নাম চর্যাপদ বা চর্যাগীতিকোষ বা চর্যাচর্য বিনিশ্চয়, যাই বলি না কেন, অনেকগুলো নাম তার বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা দিয়েছেন, ভাষাতাত্ত্বিকেরা দিয়েছেন। চর্যাপদ আবিষ্কারের আগে কৃত্তিবাসের রামায়ণকে বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ বলে গণ্য করা হতো। তবে এটা ঠিক যে চর্যাপদ আবিষ্কারে বাংলা সাহিত্যের ইতিহাসের বয়স 500 বছর বেড়ে যায়। ভবিষ্যতে বাংলা ভাষায় রচিত আর কোনো প্রাচীনতম গ্রন্থ যদি আবিষ্কৃত না হয়, তবে চর্যাপদই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হয়ে থাকবে। এবারে আমরা আর্য ভাষার সংমিশ্রণ ও মিশ্র সভ্যতা নিয়ে একটু আলোচনা করব। আর্য ভাষা জনগোষ্ঠী এবং তাদের উত্তরাধিকারীগণ সাধারণ আর্য নামে পরিচিত। এরা যে ভাষায় কথা বলতেন তার নিদর্শন পাওয়া যায় তাদের রচিত সাহিত্যে। এই যুগের প্রাচীনতম নিদর্শন হয়েছে ঋগ্বেদ। তাছাড়া আর্যদের সম্পর্কে প্রাচীন সংস্কৃত ও বৌদ্ধ ধর্মের গ্রন্থাদিতে বা
ভ্রমণ বৃত্তান্তে বাংলাদেশ ও বাঙালি জাতির উল্লেখ আছে। প্রকৃতপক্ষে আমরা বলতে পারি বাঙালি একটি মিশ্র জাতি। ভারতে আর্য আগমনের পূর্বে বাংলাদেশে কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, পুলিন্দ, ডোম ও চণ্ডাল প্রভৃতি জাতির বসবাস ছিল। এদেরকে অস্ট্রিক জাতিগোষ্ঠীর বংশধর বলা হয়ে থাকে। এরপর বাংলায় প্রবেশ করে দ্রাবিড় গোষ্ঠী, এর উপরে এসে মিলিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার মঙ্গোলীয়রা। সুতরাং নৃতত্ত্বের দিক থেকে বর্তমান বাঙালি জাতি হলো অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় ও আর্য জাতির একটা সংমিশ্রণ। বঙ্কিমচন্দ্র একটা কথা লিখেছিলেন, সেটা আমি তোমাদের শোনাচ্ছি। তিনি লিখেছিলেন, প্রথম কোলবংশীয় অনার্য, তারপর দ্রাবিড় বংশীয় অনার্য, তারপর আর্য, এই তিন মিলিয়া আধুনিক বাঙালি জাতির উৎপত্তি হইয়াছে। বর্তমানে বাঙালি বলতে হিন্দু, মুসলমান, বাঙালি ও আদিবাসীদের বোঝায়। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাহলে আমার ভালো লাগবে ক্লাসগুলি করাতে। কারণ দেখো, ক্লাসরুমে ক্লাস করতে যে একটা আনন্দ তোমাদের সবার সামনে, সেই আনন্দটা কিন্তু পাওয়া যায় না এইভাবে অনলাইনে ক্লাস করে। তারপরও আমি চেষ্টা করছি যাতে তোমরা কিছু উপকৃত হতে পারো। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কবে নাগাদ আবার সবাই সামনাসামনি বসে ক্লাস করব সেটাও আমার অজানা। সেই কারণেই আমি চেষ্টা করছি যাতে তোমরা উপকৃত হও। তো সেই উপকারটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমারও একটা পাওনা আছে তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার তোমাদের বন্ধুদের সঙ্গে করবে। যারা যাদের বাংলা সাবজেক্ট আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আর আবার দেখা হবে নেক্সট ক্লাসে, এবং সামনাসামনি দেখা হবে একটা সুস্থ পরিস্থিতির মধ্যে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা নতুন করে আবার নতুন জন্ম লাভ করে, বলতে গেলে গৃহবন্দী জীবন থেকে নতুনভাবে আমরা আবার ক্লাস নেব, ক্লাস করব এবং সেই জীবনটা আমরা উপলব্ধি করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।